আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে আমাদের স্কুলে। আমি ফাহাদ। জেএসসি বিজ্ঞানের দ্বিতীয় যে অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি, এই অধ্যায়ের প্রথম টিউটোরিয়ালটার পরের ভিডিওটা হচ্ছে এই টিউটোরিয়ালটা। প্রথম অংশটাতে আমি সংক্ষেপে মানে ক্লাস 8-এর তোমরা যারা বিজ্ঞান পড়ছো, ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য সেই আঙ্গিকে কোষ বিভাজনটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করেছিলাম। তোমরা জানো যে কোষ বিভাজনের প্রকারভেদ, কোষ বিভাজন কাকে বলে, নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা ধাপ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলার একটু চিত্র এঁকে ছোট্ট করে ব্যাখ্যা দিয়েছিলাম। বইয়ের মধ্যেও আছে জিনিসগুলা। সো ওইটাকে ব্যাখ্যা করার পরে আমি বলেছিলাম যে দ্বিতীয় অংশে একটা গুরুত্বপূর্ণ অংশ যেহেতু আছে, টাইটেলটার মধ্যেই দুইটা জিনিস বলা আছে, একটা হচ্ছে জীবের বৃদ্ধি, আরেকটা হচ্ছে বংশগতি। এই বংশগতি নিয়ে কিছু জিনিস একদম ইম্পর্টেন্টলি যে জিনিসগুলো জানা উচিত সেটা নিয়ে আলাপ করছি। কেন এটা আলাদা করে ভিডিও বানানোর পিছনে রিজনটা হচ্ছে একটু বলে নিই 1 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে ক্লাস 8-এর স্টুডেন্টরা যারা জেএসসি পরীক্ষা দেয়, তারা যে লেভেল থেকে ক্লাস 9-10-এ যাবে, মানে ক্লাস 9-এ যাবে, তখন কিন্তু আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা অনুসারে 3টে ভাগে ভাগ হয়ে যাবে, মানে সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্সে ভাগ হবে। সো সায়েন্সের স্টুডেন্ট যারা, এরাও কিন্তু যখন বায়োলজি বইটা নিয়ে পড়বে তখনও কিন্তু সেই কোষ বিভাজনটাকেই পড়তে হবে আর একটু কিছু ইনফরমেশন সহ। এবং ওই স্টুডেন্টটাই যখন আবার ইন্টারমিডিয়েটে যাবে বা এইচএসসিতে গিয়ে যখন জুলজি বা বটানি পড়বে, মানে বায়োলজিটা পড়বে, সেইখানে যখন কোষ বিভাজন পড়বে সেখানে আরেকটু এক্সপান্ডেড ওয়েতে পড়বে। সো এই যে স্টেপস আছে এবং স্টেপসের সাথে আরো অনেক অ্যাডিশনাল ইনফরমেশনগুলো পরবর্তীতে আসতে থাকবে, সেই জায়গাতে ভালো মতো বোঝার জন্য এই জায়গাটাতে অর্থাৎ জেএসসি লেভেলে শুধুমাত্র এই অধ্যায়টার ক্ষেত্রে না, পুরো প্রত্যেকটা সায়েন্সের মানে বিজ্ঞানের যে অংশগুলা বিজ্ঞান বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে প্রত্যেকটা জিনিসকেই খুব ভালো মতো এক্সপ্লেন করতে হবে। এই কারণে আমি আমার প্রত্যেকটা সিরিজে মানে জেএসসি সায়েন্সের এই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা অধ্যায়কে মানে ক্ষুদ্রতম অংশে ভাগ করে আপলোড করার প্রচেষ্টা করছি। এবং সে কারণেই তোমরা যারা দেখছো, তোমাদের উচিত হবে ক্লাস 8-এর থাকা অবস্থাতেই পুরা অধ্যায়গুলার, শুধুমাত্র বিজ্ঞানের না, ইভেন ম্যাথস, ইংলিশ, অন্যান্য যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের একদম বেসিকটাকে 100% কারেক্টলি জানার দরকার আছে। এই কারণে আমি চেষ্টা করছি অন্তত বিজ্ঞানের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসকে তোমাদের মতো করে এক্সপ্লেন করে দেওয়ার জেএসসি লেভেলে। এখন জেএসসিতে তোমরা যারা এই অধ্যায় পড়েছো, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার জীবের বৃদ্ধি, সেখানে কোষ বিভাজন নিয়ে একটু বলা হয়েছে, নিউক্লিয়াস, ক্রোমোজোম নিয়ে বলা হয়েছে, সাইটোপ্লাজম নিয়ে বলা হয়েছে। এখন এখানে মজার ব্যাপার হচ্ছে, যদি শুধুমাত্র নিউক্লিয়াস নিয়ে পড়া যায় তাহলে এরকম 5 ঘন্টার একটা লেকচার দেওয়া সম্ভব, অনলি অন নিউক্লিয়াস। কিন্তু সেটা জেএসসি লেভেলে না। জেএসসিদের জন্য যেটা দরকার সেটা বুঝতে হবে যে মাইটোসিসের 5টা ধাপ কিভাবে হয়। সো এটাও তোমরা জানো যে মাইটোসিসের অ্যাকচুয়ালি 2টা স্টেজ, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। সো দিস ইজ এ নিউ টার্ম, এটা মাথায় রাখতে হবে, এটা পরেও পাবা। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। দিস ইজ ওকে। এবং নিউক্লিয়াস কোষ বিভাজনের শুরুতে যে প্রস্তুতি পর্যায়টা নেয় বা যে প্রিপারেশনটা কোষ নেয় সেটার নাম হচ্ছে ইন্টারফেজ। সো এটাও তোমরা জানো। সো এর পরের ফেজগুলোও তোমরা জানো এবং সিকোয়েন্সিয়ালি এই সিরিয়ালটাকে মনে রাখতে হবে যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন প্রোফেজ, হোয়াট ইজ হ্যাপেনিং ইন মেটাফেজ, এন্ড দেন আফটার মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে সিকোয়েন্সিয়াল এই চেঞ্জেসগুলো দিয়ে টেলোফেজ ধাপে যখন 2টা নিউক্লিয়াস আলাদা হয়, মানে 2টা নিউক্লিয়াস সৃষ্টি হয়, 2টা কোষ সৃষ্টি হয়, তখন একটা কোষ প্লেট তৈরি হয় এবং এই কোষ প্লেটটা সাইটোকাইনেসিসের মাধ্যমে 2টা আলাদা কোষে পরিণত হয় এবং 2টা আলাদা কোষ পরবর্তীতে এরকম বারবার বিভাজিত হতে থাকবে এবং এই বিভাজনের ফলেই কিন্তু জীবের বৃদ্ধি ঘটে। আমরা জানি যে জীবের বৃদ্ধি ঘটে হচ্ছে দেহকোষের বিভাজনের মাধ্যমে এবং আমরা এটাও জানি দেহকোষের বিভাজনটার নামই হচ্ছে মাইটোসিস। আর আমাদের দেহে আরেক ধরনের কোষ আছে, সেটা হচ্ছে জনন কোষ। এই জনন কোষের বিভাজনকে বলা হয় মিওসিস।
সো এই টিউটোরিয়ালটাতে আমি চেষ্টা করব মাইটোসিস এন্ড মিউসিসকে ভাগ করে এবং এদের পার্থক্যটাকে এক্সপ্লেন করে দেওয়ার, এবং তার সাথে একটা ওয়ার্ড আছে দ্যাট ইজ বংশগতি, যেটাকে বলা হয় হেরিডিটি। এই টার্মটার নাম হচ্ছে হেরিডিটি। এই টার্মটা মানে কি? এই টার্মটার মানে হচ্ছে পিতামাতা বা প্যারেন্টস থেকে, পিতামাতা থেকে এই যে বৈশিষ্ট্যগুলা অফস্প্রিং এ যাচ্ছে, দ্যাট মিন্স এই যে সন্তান সন্ততির মধ্যে পিতামাতার গুণ, বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য এই যে প্রবাহিত হচ্ছে, বাবা মায়ের মতো সন্তান হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বংশগতি বা হেরিডিটি। অর্থাৎ যে প্রক্রিয়া পিতামাতার বৈশিষ্ট্যগুলি সন্তানের দেহে সঞ্চারিত হয়, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, উভয় ক্ষেত্রে সঞ্চারিত হয়। এখানেও মজার বিষয় আছে যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, সেই বিষয়টা কিরকম, এইটাকেও অবশ্য আমি অনেক ভিডিওতে ক্লাস 9-10 এর ইভেন ইন্টারের সেল ডিভিশন এবং যেই ক্লাসগুলো আপলোড করেছি ইন্টার লেভেলে এবং এসএসসি লেভেলে, সেখানেও ব্যাখ্যা করেছিলাম। তোমাদের জন্য একটু করে বলে দেই, সেটা হচ্ছে জেএসসি স্টুডেন্টদের জন্য। আমাদের দেহে একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, যে নিউক্লিয়াসটা কোষের সামগ্রিক বা সকল শারীরবৃত্তীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে, এবং এই কারণে মানে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস এবং এই যে পেঁচানো সুতার মতো যে অংশগুলা, এগুলার নাম হচ্ছে ক্রোমোজোম। এবং প্রোফেজ ধাপে, যখন তোমরা জানো প্রোফেজ ধাপে হচ্ছে ক্রোমোজোমগুলা থেকে পানি ঝরে পড়তে থাকে, এবং এগুলাকে তখন জটিল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, এবং দেখা গেলে এগুলাকে গণাও যায়। তখন গুনে গুনে এই জিনিসটাকে মানে এতটুকু মনে রাখতে হবে যে ক্রোমোজোমের যে সংখ্যা, এটা মানব জাতির জন্য বা মানব দেহের জন্য বা হিউম্যান বিইং বা হোমোসেপিয়েন্সের জন্য একটা নির্দিষ্ট নাম্বার, এবং সেটা যে কোনো প্রাণীর ক্ষেত্রে। আমাদের দেহে একটা কোষের ভিতরে যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে, হ্যাঁ, একটা কোষে। এখন এই 46টা ক্রোমোজোম অ্যাকচুয়ালি কত পেয়ার? দ্যাট মিন্স 23 পেয়ার, মানে হচ্ছে 23 জোড়া। এখন 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম পুরুষ এবং স্ত্রী দেহে একই রকম। অর্থাৎ এই ক্রোমোজোমগুলা 22 জোড়া ক্রোমোজোম পুরুষ দেহে এবং স্ত্রী দেহে, যদি আমি একটা কোষ নিয়ে চিন্তা করি, একটা দেহ কোষ নিয়ে চিন্তা করি, তাহলে একই রকম। আর এক জোড়া ক্রোমোজোম যেটা হচ্ছে মানুষের বা সন্তানের লিঙ্গ নির্ধারণ করে, দ্যাট ইজ 1 পেয়ার, অর্থাৎ এক জোড়া। এই 22 জোড়া ক্রোমোজোমের নাম হচ্ছে অটোসোম। এটার নাম হচ্ছে অটোসোম। এই শব্দটা মনে রাখতে হবে, জেএসসি লেভেলেই এটা মনে রাখতে হবে। অটোসোম হচ্ছে যে 22 জোড়া ক্রোমোজোম পুরুষ এবং স্ত্রী দেহে একই রকম, সেটা হচ্ছে অটোসোম। এবং এই যে এক জোড়া, এটার নাম হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোম, অনেকে দন্ত স লেখে, অনেকে বর্গীয় জ লেখে, হোয়াটএভার, ক্রোমোজোম এটা হচ্ছে মানে সন্তানের লিঙ্গ নির্ধারণ করবে। এবং এই এক জোড়া ক্রোমোজোম আলাদা পুরুষের ক্ষেত্রে এবং স্ত্রীর ক্ষেত্রে, মানে মহিলার ক্ষেত্রে। পুরুষের ক্ষেত্রে হচ্ছে XY এবং স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে XX। এখন XY এটা মনে রাখতে হবে যে XX এবং XY এর ক্ষেত্রে XY টা হচ্ছে মেল, অর্থাৎ এই সাইনটা হচ্ছে মেল গ্যামেট সাইন, এবং এইটা হচ্ছে ফিমেল, দ্যাট মিন্স স্ত্রী দেহে। সুতরাং স্ত্রী দেহে যে ক্রোমোজোমটা থাকবে আছে, which is a single pair of sex chromosome, that is XX, আর পুরুষের দেহে হচ্ছে XY। এটা মাথায় রাখতে হবে। এবার বংশগতি নিয়ে যেহেতু আছে একটা কথা, সুতরাং এই বিষয়টাতে নিয়ে অনেক বিজ্ঞানী অনেক গবেষণা করেছেন। 19বিংশ শতাব্দীর দিকে, 19বিংশ মানে হচ্ছে 1800 সাল থেকে 1900 সালের মধ্যে, এই সময়টাতে একজন বিজ্ঞানী আছেন যার নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। সো এই গ্রেগর জোহান মেন্ডেল উনি অস্ট্রিয়ার ধর্মযাজক ছিলেন, এবং উনি
1822 সালে তার জন্ম ছিল এবং 1884 সালে মৃত্যুবরণ করেন 6 জানুয়ারিতে। এই মেন্ডেল যে সূত্র দিয়েছেন এটা নিয়ে আমার একটা প্লেলিস্ট আছে। ক্লাস 8-এরও তোমাদের কারো যদি মনে হয় যে মেন্ডেল নিয়ে একটু পড়তে হবে, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে জেনেটিক্স নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে আমি মেন্ডেলের সূত্রগুলোকে নিয়ে ব্যাখ্যা করেছিলাম। সো প্রাইমারি লেভেলে মানে জেএসসি দের জন্য যেহেতু ভিডিওটা করছি তাদেরকে বলছি, মেন্ডেল 1822 থেকে 1884 এই লাইফ স্পেন বা এই সময়ের মধ্যে তিনি মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করেন 7 বছর এবং প্রায় 34 প্রকার মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করে তিনি বংশগতির 2টা সূত্র উনি সৃষ্টি করেন বা 2টা সূত্রের তত্ত্ব বা 2টা সূত্রকে তিনি উদ্ভাবন করেন এবং এই 2টা সূত্র আবিষ্কার করে উনি মারা যাওয়ার 16 বছর পরে সেই সূত্রগুলা প্রতিষ্ঠিত হয়েছে এবং তখন গ্রেগর জোহান মেন্ডেলকে জেনেটিক্স বা জিন তত্ত্বের জনক বলে অভিহিত করা হয়। সুতরাং এই যে জেনেটিক্স, এই জেনেটিক্সের বা এটার বাংলা হচ্ছে জিন তত্ত্ব এবং এই জিন তত্ত্বের জনক হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। সো মেন্ডেল ছিলেন একজন ধর্মযাজক অর্থাৎ চার্চের যে ফাদার এবং তিনি এই পরীক্ষাগুলো করে 2টা সূত্র দিয়েছেন এবং উনি কিন্তু তখন এই শব্দটা উল্লেখ করেছেন যেটার নাম হচ্ছে ফ্যাক্টর, যেটা পরবর্তীতে এই শব্দটা রূপান্তরিত হয়ে নতুন একটা শব্দ তৈরি হলো, সেটা হচ্ছে জিন। এটা মনে রাখতে হবে। গ্রেগর জোহান মেন্ডেল কিন্তু জিনের কথা বলেন নাই, গ্রেগর জোহান মেন্ডেল বলেছিলেন ফ্যাক্টরের কথা এবং সেটা পরবর্তীতে জিন নামকরণ করা হয় এবং এই নামকরণ করেন উইলিয়াম বেটসন। এখন প্রশ্ন হচ্ছে জিন কি জিনিস, এইটা মনে রাখতে হবে। এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমটাকে যদি আমরা আরেকটু আলট্রা মাইক্রোস্কোপিক ভিউতে দেখি তাহলে আমরা দেখব যে এইটার মানে প্যাচটাকে খেয়াল করলে আমরা পাবো যে হ্যাঁ, এই যে মাঝখানের যেই গোল্লাটা, এই গোল্লাটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার এবং এই ক্রোমোজোমের এই যে 2টা বাহুর মতো অংশ আছে এটার নাম হচ্ছে ক্রোমাটিড, এটার নাম ক্রোমাটিড এবং এইটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে এনাফেজ ধাপে মানে মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ ধাপে যখন সেন্ট্রোমিয়ার ভেঙে যায় এবং তারা যখন 2 মেরুর দিকে দৌড় দিতে থাকে, মানে অ্যানাফেজ মানেই হচ্ছে গতি পর্যায়, তখন এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম 4 প্রকারের হয়। যদি সেন্ট্রোমিয়ার একদম মাঝখানে থাকে তাহলে এটা দেখতে ভি এর মতো, যদি একটু অদল বদল হয় মানে মাঝখানে লেভেল থেকে সরে যায় তাহলে সেটা দেখতে এল এর মতো, যদি আরো সরে যায় তাহলে জে এর মতো এবং যদি অপোজিট থাকে তাহলে হচ্ছে আই এর মতো। সুতরাং সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম 4 প্রকার। একটা হচ্ছে ভি, যেটার নাম হচ্ছে মেটাসেন্ট্রিক, মেটা মানে হচ্ছে মধ্য কেন্দ্রিক, এরপরে হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, এরপরে হচ্ছে যে অ্যাক্রোসেন্ট্রিক এবং এরপরে হচ্ছে টেলোসেন্ট্রিক। এটা আমি তোমাদের আগের ক্লাসে বলেছি মানে প্রথম পার্টে। সো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। এইবার তাহলে এই ক্রোমোজোমের ভিতরে কিন্তু আমাদের এই ক্রোমোজোমের ভিতরে এই দ্বিসূত্র ঘোরানো সিঁড়ির মতো অংশ থাকে এবং এটাকে যদি আরো ভিতরে যাওয়া যায় তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটার নাম হচ্ছে ডিএনএ। এই যে ডিএনএ, এই ডিএনএটাকেই মানে একটা আবিষ্কারের পরে আরো অনেক যখন অ্যানালাইসিস করা হয় তখন তারও অনেক আবিষ্কার বের হয়। সো এই ডিএনএ আবিষ্কার করেন হচ্ছেন 2 জন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে জেমস ওয়াটসন, আরেকজন হচ্ছে ফ্রান্সিস ক্রিক। অর্থাৎ ওয়াটসন এবং ক্রিক এই ডিএনএটা দেখতে একটা ঘোরানো সিঁড়ির মতো সেইটাকে ব্যাখ্যা করেছিলেন 1953 সালে এবং এই ডিএনএটার ভিতরে আরো যদি আমরা মাইক্রোস্কোপিক ভিউতে বা আরো যদি সূক্ষ্মভাবে চিন্তা করি ডিএনএর গঠন নিয়ে, তাহলে
যদিও ডিএনএ এর গঠনটা জেএসসি তে না, কিন্তু তারপরেও অনেক স্টুডেন্ট আছে যে তাদের সবসময় একটা চিন্তা থাকে যে বইটাকে জানার পরেও বইয়ের বাইরেও অনেক কিছু জানার থাকে ওই একটা লেভেলেই। সুতরাং আমি চেষ্টা করি যে আরেকটু কিছু বলার, যাতে করে অনেক স্টুডেন্ট অপছন্দ করবে, অনেক স্টুডেন্ট পছন্দ করবে। অপছন্দ করাটা আমার টার্গেট না, আমার টার্গেট যাদের জন্য একটু জানতে চাই তাদের জন্যই বলা। হয়তো এই টিউটোরিয়ালটাতে আমি যা বলছি জেএসসি স্টুডেন্টদের কাছে একটু অন্যরকম মনে হইতে পারে, যে এগুলো হয়তো বইয়ে নাই অথবা কিছু জিনিস বাইরে, বাট আমার তরফ থেকে আমি বলছি। সো এই ডিএনএ এর কিছু অংশ থাকে, যেমন আমি যদি বলি যে এই ডিএনএ এর এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এইটা একটা জিন, জিন এই অংশটা হচ্ছে জিন। সুতরাং জিন কিন্তু হচ্ছে ডিএনএ এর একটা পার্ট, এবং ডিএনএ হচ্ছে এই ক্রোমাটিডকে ঘিরে অসংখ্য এরকম লম্বা একটা চেইন, এবং এই চেইনের কিছু কিছু অংশ নিয়ে এক একটা জিন হয়। এবং এই জিন যেটা করে সেটা হচ্ছে এই যে বললাম হেরিডিটি, অর্থাৎ বংশগতি, অর্থাৎ পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের দেহে নিয়ে যাওয়ার জন্য যে জিনিসটা অ্যাকচুয়ালি দায়ী সেটা হচ্ছে এই জিন। কারণ জিন হচ্ছে মানুষের এক একটা জিন অথবা একাধিক জিন একটা বৈশিষ্ট্যকে ক্যারি করতে পারে, অথবা একটা জিন কোনো জীবের একাধিক বৈশিষ্ট্যকেও বহন করতে পারে। এখন এই বিষয়টা, বৈশিষ্ট্যটা আবার কি? বৈশিষ্ট্য হচ্ছে যেমন লম্বা, মানুষ কতখানি লম্বা এটা একটা বৈশিষ্ট্য, ত্বকের কালার একটা বৈশিষ্ট্য, নাকের গঠন, আইরিশের কালার, ইভেন ঠোঁটের স্ট্রাকচার, ইভেন আমাদের চুল কেমন হবে, এভরি সিঙ্গেল থিং, মানে সব বৈশিষ্ট্য এই জিনিসটা দিয়ে ক্যারি হয়। এবং এই যে জিন, এই জিন পর্যন্ত পৌঁছাইতে কিন্তু অনেকটা সময় লেগেছে। সেই 1864 সালে আবিষ্কার হয়েছিল, যে অ্যাকচুয়ালি এই যে গ্রেগর জোহান মেন্ডেলের আবিষ্কারের পরে 1900 সালের পর থেকে এসে এতদিন পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানী গবেষণা করে এই জিন পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। এবং তারও আগে ডিএনএটা আবিষ্কার হয়েছে। ডিএনএটা হচ্ছে জীবের রাসায়নিক ভিত্তি, এবং আমি বলেছিলাম ক্রোমোজোম, তোমরাও জানো ক্রোমোজোম হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি, মানে ফিজিক্যাল বেসিস। এই যে ভৌত ভিত্তি, এটার মানে হচ্ছে ক্রোমোজোমের কারণে জীবের বৈশিষ্ট্য ফিজিক্যালি সন্তানের দেহে সঞ্চারিত হয়। সো এইটা একটা বিষয়। সুতরাং এই জিনিসগুলো তোমাদের একটু ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে, ক্লাস 8 এর জন্য বলছি। সো ক্রোমোজোমের অংশগুলো হচ্ছে ক্রোমাটিড, এবং ক্রোমাটিডের মধ্যে ডিএনএ থাকে, এবং ডিএনএ এর একটা খণ্ডিত অংশ হচ্ছে জিন। এবার যদি প্রশ্ন করি যে প্রথমে আমি বলেছিলাম যে একটা কোষ থেকে দুইটা কোষ হচ্ছে, এটা লাস্ট ক্লাসেও বলেছিলাম, তোমরাও জানো যে এইটার ভিতরে যদি 46টা ক্রোমোজোম থাকে এবং এইটার ভিতরেও যদি 46টা ক্রোমোজোম থাকে, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা যদি চেঞ্জ না হয় এবং একটা কোষ থেকে যদি ডিরেক্টলি দুইটা কোষ হয়, মানে ডিরেক্টলি না, মানে অনেকগুলো স্টেপ হয়ে হয়, তাহলে এইটার নাম হচ্ছে মাইটোসিস। তার মানে মাইটোসিস কোন কোষে ঘটবে? মাইটোসিস কোষ বিভাজনটা ঘটবে দেহ কোষে। আমরা বলেছিলাম কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার, একটা দেহ কোষ আর একটা জনন কোষ। সো দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে যদি সেখানে কি হয়, মাইটোসিস হয়। এবং আরেকটা শব্দ মনে রাখতে হবে, এই কোষটা হচ্ছে ডিপ্লয়েড। এখন এই দুইটা টার্ম একটু তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে হচ্ছে এক সেট ক্রোমোজোম, যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, হ্যাপ্লয়েড। আর সেকেন্ড যে শব্দটা সেটা হচ্ছে ডিপ্লয়েড, যেটাকে আমরা 2n দিয়ে প্রকাশ করি। এখন এই ডিপ্লয়েড মানে হচ্ছে দুই সেট, ডাবল, মানে দুই প্রস্থ ক্রোমোজোম, এবং এই ডাবল ক্রোমোজোমটাই হচ্ছে ডিপ্লয়েড। এই ডাবল ক্রোমোজোম বা দুই সেট ক্রোমোজোম বিশিষ্ট যে কোষটা, এটাই হচ্ছে দেহ কোষ। সুতরাং এইটা হচ্ছে দেহ কোষ। কিন্তু যদি জনন কোষের বিভাজন হয়, এখন এখানে একটা শব্দ মনে রাখতে হবে, গ্যামেট।
গ্যামেট মানে হচ্ছে জনন কোষ, এবং গ্যামেট তৈরি হয় অর্থাৎ জনন কোষ তৈরি হয় যে কোষ বিভাজন প্রক্রিয়া, সেটা হচ্ছে মিওসিস। এবং মিওসিস ঘটনাটা ঘটে কোথায়? মিওসিস হচ্ছে জনন কোষ সৃষ্টির কোষ বিভাজন প্রক্রিয়া। আমরা জানি যে পুরুষের দেহে শুক্রাশয় থাকে এবং স্ত্রী দেহে ডিম্বাশয় থাকে। এই দুইটা হচ্ছে জনন কোষ সৃষ্টির অঙ্গ। কারণ শুক্রাশয়ে শুক্রাণু উৎপন্ন হয়, ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হয়। সেটা যে কোনো প্রজাতিতেই হইতে পারে যাদের যৌন প্রজনন প্রক্রিয়া বংশবৃদ্ধি ঘটে। তার মানে মানুষ যেহেতু যৌন প্রজনন প্রক্রিয়া বংশবৃদ্ধি ঘটে, সুতরাং মানুষের পুরুষ দেহে শুক্রাশয়ে শুক্রাণু আর মানুষের স্ত্রী দেহে ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হবে। এই শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটা কিন্তু মিওসিস। এবং মিওসিসে কি হয়? মিওসিসে যেটা হয় সেটা হচ্ছে এইখানেও কিন্তু এইটা 2n থাকে, এটা জনন মাতৃকোষ। এখানে শব্দটা মনে রাখতে হবে, দিস ইজ অলসো ডিপ্লয়েড। এইটা হচ্ছে জনন মাতৃকোষ। এখন এইটা যখন বিভাজিত হয়, মিওসিসে আমি বলেছিলাম যে মিওসিসটা হচ্ছে সবচেয়ে লম্বা প্রসেস এবং এখানে অনেক সময় লাগবে, অনেকগুলো স্টেজেস আছে। তার মানে মিওসিসে প্রথম যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটা হচ্ছে এইখানেই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। এখানে 2n ছিল, এখানে n হবে। পরবর্তীতে যখন সেকেন্ড বার মিওসিস 2 হয়, তাহলে এইখানে যে দুইটা এবং দুইটা 4টা কোষ হইল, এইটা কিন্তু হচ্ছে n n n n, অর্থাৎ এখানে কিন্তু দুইবার বিভাজন হচ্ছে। এই কারণে মিওসিসের ক্ষেত্রে দুইটা স্টেজ আছে, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। এই মিওসিস 1 কিন্তু একেবারে মাইটোসিসের মতো, সরি এটা মিওসিসের মতো। মিওসিস 2টা হচ্ছে মাইটোসিসের মতো। কিভাবে? কারণ এইখানে কিন্তু কোনো ধরনের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় নাই। ক্রোমোজোম সংখ্যা এখানেও n ছিল, এখানেও n আছে, বাট এখানে 2n ছিল, এখানে n হয়েছে। তার মানে 2n মানে হচ্ছে যত সংখ্যক ডিপ্লয়েড ক্রোমোজোম থাকবে তার অর্ধেক হয়ে যাবে। এবং মিওসিসে এটাও বলেছিলাম, একটা জনন মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ সৃষ্টি হয়, একটা থেকে 4টা, এবং ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে অর্ধেক। এটা হচ্ছে মিওসিসের বৈশিষ্ট্য। তার মানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হওয়ার পিছনেও একটা লজিক আছে, সেটা হচ্ছে এইটা যদি অর্ধেক না হইতো, তার মানে আমরা বলেছি যে শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে জাইগোট সৃষ্টি হবে। এখন একটা শুক্রাণু আরেকটা ডিম্বাণু, এখন শুক্রাণুটা যদি ডিম্বাণুর সাথে মিলিত হয়, তাহলে শুক্রাণুটা যদি হ্যাপ্লয়েড, ডিম্বাণুটা যদি হ্যাপ্লয়েড না হইতো, না হওয়ার আগে যদি এটা যেহেতু n n আছে, তাহলে কি হইতো? এটা যখন এটার মধ্যে প্রবেশ করে, অর্থাৎ দুইটা যখন নিষিক্ত হয়, জাইগোট ফর্ম করে, তখন n আর n মিলে 2n হচ্ছে। এবং এই 2nটা পরবর্তীতে এই যে 2n 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 হয়ে কোষের ক্রোমোজোমের সমতা রক্ষা করছে। কিন্তু এখানে যদি এটা 2n হইতো, মানে শুক্রাণু যদি 2n হইতো, ডিম্বাণু যদি ডিপ্লয়েড হইতো, তাহলে 2n 2n মিলে হয়ে যেত 4n, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে একটা নাটকীয় পরিবর্তন হইতো। যে কারণে এই মিওসিসের ফলে শুক্রাণু ডিম্বাণুতে যে চেঞ্জ হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। এই কারণে অর্ধেক হয় যে অর্ধেক না হলে এরা যখন মিলিত হবে তখন 2n হবে না, এবং 2n মানে হচ্ছে ডিপ্লয়েড হবে না। ডিপ্লয়েডটা পরবর্তীতে মাইটোসিস, মাইটোসিস মানে হচ্ছে দেন সেম নাম্বার অফ ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা একই থাকবে। সো দ্যাট ইজ দ্য চেঞ্জ, এবং এটাই হচ্ছে পরিবর্তন। এখন আমি যদি তোমাদেরকে মাইটোসিস আর মিওসিসের পার্থক্যের কথা চিন্তা করতে বলি, তাহলে কি কি জিনিস মনে রাখতে হবে মাইটোসিস এবং মিওসিসে? এখন আমি যদি বলি এটা হচ্ছে মাইটোসিস এবং এটা হচ্ছে মিওসিস। এখন মাইটোসিস মিওসিসের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্স হচ্ছে মাইটোসিস এটা কোন কোষে ঘটবে? দেহ কোষে, প্রথম পার্থক্য। তাহলে মিওসিসটা কোথায় ঘটবে?
জনন কোষে বা জনন মাতৃকোষে। এটাও বলেছিলাম মাতৃকোষ কি, মাতৃকোষ হচ্ছে যে কোষটা বিভাজিত হচ্ছে সেটা হচ্ছে মাতৃকোষ। তার মানে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে আমরা বেসিক ডিফারেন্স পাইলাম। প্রথমে হচ্ছে মাইটোসিসটা দেহ কোষে ঘটে, মিওসিসটা জনন কোষে ঘটে। দ্বিতীয় পার্থক্য, মাইটোসিসে নিউক্লিয়াস, মাইটোসিসে যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয়, একবার মাইটোসিসে, ফলেই কিন্তু টুয়েনটা হচ্ছে। কিন্তু মিওসিসে এই বিভাজনটা হয় দুইবার, মিওসিসে এই বিভাজনটা হয় দুইবার। তারপরে নিউক্লিয়াস যদি একবার ভাঙে তাহলে একবার ভাঙলে দুইটাই টুয়েন হচ্ছে, কিন্তু যদি দুইবার ভাঙে তাহলে একবার দুইবারে তখনই হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। সুতরাং নিউক্লিয়াস একবার ভাঙবে, বাট সিমিলারিটিটা হচ্ছে ক্রোমোজোম এখানেও একবার ভাঙে এখানেও একবার ভাঙে, বাট নিউক্লিয়াস মিওসিসে দুইবার ভাঙবে। এটা মনে রাখতে হবে। মাইটোসিসে যেটা হয় 3 নাম্বার, একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়, রাইট? কিন্তু মিওসিসে একটা থেকে 4টা অপত্য কোষ সৃষ্টি হয়। মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, সমান সংখ্যক ক্রোমোজোম। কিন্তু মিওসিসে কি হয়, মিওসিসে অর্ধেক হয়ে যায়। মিওসিসে কি হয়, মিওসিসে অর্ধেক হয়ে যায়, কারণ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে মাইটোসিস মিওসিসের মধ্যে প্রিলিমিনারি মানে বেসিক ডিফারেন্সের প্রথমে আমি বলছি দেহ কোষে বিভাজন ঘটে মাইটোসিস, মিওসিস জনন কোষে ঘটে। মাইটোসিসে নিউক্লিয়াস একবার ভাঙে কিন্তু মিওসিসে দুইবার ভাঙে। মাইটোসিসে একটা থেকে দুইটা কোষ সৃষ্টি হয়, বাট মিওসিসে একটা থেকে 4টা হয়। মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এরপরে মিওসিসে কি হয়, অর্ধেক হয়ে যায়। এবং পরবর্তীতে যেটা হয় এটার আমরাকে কি বলতে পারি, এটার নাম হচ্ছে সমীকরণিক বিভাজন, কারণ ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। কিন্তু এইটাকে বলা হয় হ্রাসমূলক, বা এটার নাম হচ্ছে রিডাকশনাল, আর এটার নাম হচ্ছে ইকুয়েশনাল। মানে নাম না, মানে এটার মিনিংটা হচ্ছে ইকুয়েশনাল সেল ডিভিশন এন্ড রিডাকশনাল সেল ডিভিশন। সো এটা মনে রাখতে হবে। এবার মাইটোসিস যেহেতু দেহকোষে ঘটে, তাইলে দেহকোষে ঘটলে ষষ্ঠ পার্থক্যটা হচ্ছে দেহের বৃদ্ধি হবে। মাইটোসিসের ফলে কি হবে, দেহের বৃদ্ধি হবে। কিন্তু মিওসিসের ফলে কি হয়, জনন কোষ সৃষ্টি হয়, জনন কোষ সৃষ্টি হয়। কারণ জনন কোষ সৃষ্টি না হইলে জীবের বৃদ্ধিটা হবে কোত্থেকে? সো জীবের বৃদ্ধি হওয়ার জন্য জনন কোষ সৃষ্টি দরকার আছে, জনন কোষ সৃষ্টি হয়ে নিষিক্ত হওয়ার পরে জীবের বৃদ্ধি দরকার আছে। সুতরাং দুইটা জিনিসই ঘটে, এবং এ কারণেই ফাংশনালি কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দেহকোষ আর একটা জনন কোষ। তাহলে দেহকোষে যে বিভাজন ঘটে সেটা মাইটোসিস, এবং মাইটোসিসের ফলে দেহের বৃদ্ধি হবে, আর মিওসিসের ফলে জনন কোষের সৃষ্টি হবে। সো এই 6টা হচ্ছে বেসিক ডিফারেন্স। আরো অনেক পার্থক্য করা যায়, অনেক পার্থক্য। মাইটোসিস দুইটা ধাপে হয়, মিওসিসের ক্ষেত্রে কিন্তু দুইটা ধাপই হয়, যেটা হচ্ছে সাইটোকাইনেসিস আর ক্যারিওকাইনেসিস। কিন্তু মিওসিসে কিন্তু দুইটা আলাদা স্টেজ আছে, একটা হচ্ছে মিওসিস 1, মিওসিস 2। মাইটোসিসে কিন্তু এরকম 1, 2 নাই। মাইটোসিসে সিম্পলি ক্যারিওকাইনেসিস হয়, যেটার 6টা স্টেজ। একটা হচ্ছে ইন্টারফেজ, যদি আমরা এটাকে ফেজ হিসাবে ধরি, আর পরেরটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এইরকম। সো দিজ আর সিম্পল একটা বিষয়, সুতরাং এইটা মনে রাখতে হবে। সো এই জিনিসগুলো আমি প্রথম টিউটোরিয়ালটাতে আলাপ করি নাই। প্রথম টিউটোরিয়ালটাতে শুধুমাত্র আমি ওই মাইটোসিস মিওসিসের একই কথা বলেছিলাম এবং মাইটোসিসের ধাপগুলোকে বলেছিলাম। তোমরা জেএসসি স্টুডেন্টরা প্লিজ একবার খাতার মধ্যে ওই প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের চিত্রগুলোকে প্র্যাকটিস করবা, এবং এই 5টা ধাপে সিকোয়েন্সিয়ালি কি হয় সেগুলোকে পয়েন্ট করে একটু লিখবা খাতার মধ্যে, এবং এটা হবে তোমার একটা নোট, যেটা পরীক্ষার আগে তুমি দেখে যাবা, এবং পার্থক্যটা লিখবা, গুরুত্বটা পড়তে হবে। এছাড়াও যেটা হয়,
কোষ বিভাজনের পরে, যেহেতু বংশগতি নিয়ে আমি একটু আলাপ করছি এখানে, বংশগতিতে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে পিতামাতার যেগুলো সন্তানের দেহে প্রকাশিত হয় না, পরবর্তীতে প্রকাশিত হয়। সো যে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয় পিতামাতার সেগুলোকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয় না সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা মনে রাখতে হবে। এরপরে জিন, এই কথাটা মনে রাখতে হবে, ডিএনএটাকে মনে রাখতে হবে, ক্রোমাটিড কি মনে রাখতে হবে, সেন্ট্রোমিয়ারটা কোথায় থাকে, নিউক্লিয়াসটা কি জিনিস, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস কি জিনিস। সো দিস আর দ্য থিং যেগুলো তোমাদেরকে এই চ্যাপ্টারে মনে রাখা দরকার। যেহেতু একটা মাত্র চ্যাপ্টার, কিন্তু এটার মধ্যে অনেক কথা আছে, তাই আমি জেএসসি লেভেলটাকেই টার্গেট করে 2টা টিউটোরিয়াল আপলোড করে দিলাম, প্রথমটাতে এবং দ্বিতীয়টাতে। তোমরা এখানে যে পরিমাণ কথা বলেছি সেখানে পার্থক্যটা একটু মনে রাখতে হবে, বইয়ের মধ্যে গুরুত্বটা দেওয়া আছে। সো আই হোপ যে তোমাদের এই 2টা ভিডিও দেখার পরে অন্তত জেএসসি লেভেলের এই অধ্যায়টাকে কভার করা সম্ভব। যদি তোমাদের আর কোনো ধরনের রিকোয়ারমেন্টস বা কোয়ারি থেকে থাকে বা কোনো জিজ্ঞাসা বা ডিমান্ড থেকে থাকে, আমাকে লিখো এই টিউটোরিয়ালটার নিচে এবং আমাদের স্কুলের ফেসবুক পেজে। ইনশাল্লাহ আমি তোমাদের সেই অ্যাডজাস্টেড নতুন জিনিসগুলো নিয়ে সামনে আবার হাজির হব। দেখা হবে পরের ভিডিওতে, পরের কোনো একটা অধ্যায় নিয়ে। আল্লাহ হাফেজ।